15 লক্ষ টাকায় যে বেটা ছাগল কিনতে যায় সে বেটার তো 15-শত কোটি টাকা ব্যালেন্স থাকাটা স্বাভাবিক, মানে ওই ছেলের কথা বলছি। আর ছেলের যদি এই হাল হয় তাহলে বাপের কি অবস্থা। ছাগলের যাই হোক, ছাগল কাণ্ডকে কেন্দ্র করে মতিউর পরিবার বিচারের আওতায় আসছে। কিছু কিছু সময় অনেক রাজনৈতিক ধান্দাবাজ নেতারা আমাদেরকে বড়লোক হবার স্বপ্ন দেখায় আর গল্প শোনায়, আমরা নাকি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে বড়লোক হয়ে যাই। কত মানুষ তো এমন রয়েছে যে মানুষের পেটে লাথি দিয়ে এই পরিমাণ সম্পদ করেছে যে তাদের 14 গোষ্ঠী যদি বসে খাইয়া যায় তাও সেই সম্পদ শেষ হবে না, এরপরও তাদের লালসার শেষ হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে ছাগল কাণ্ড ও পাপের ফল এ বিষয়ে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে গত বছর ঠিক এই দিনে একটি ছাগল কেনার বিষয় নিয়ে দেশে এক হুলস্থুল কাণ্ড ঘটে গিয়েছিল। অর্থাৎ সচিব মতিউর রহমানের ছেলে যখন 15 লক্ষ টাকায় ছাগল কিনতে যায় এবং সেই ছাগলের ছবি যখন ফেসবুকে দেওয়া হয় তখনই ভাইরাল হয়ে যায় এবং তখনই আলোচনায় আসা শুরু করে সেই ছাগল কাণ্ড। এ বিষয়ে আপনাদের সবারই হয়তো কম বেশ জানা। আমরা এই খবরটা পত্রিকা থেকে সামারি আকারে পুরোটাই পড়ব আপনারা যাতে বিষয়টা বুঝতে পারেন। তার আগে আমাদের কয়েকটা কথা থেকে যায় যে রাজনৈতিক নেতাকর্মীদের যে লুটপাটের ফল, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বলতে পারি পাপের ফল, যেটা আমরা নিজেরাই বর্তমানে স্বচক্ষে দেখছি। একই সাথে সরকারি কর্মকর্তাদের লুটপাটের পাপের ফল এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, গরিব এই দেশে যেখানে মানুষ অর্থের অভাবে বাচ্চাকে বিক্রি করে দেয়, যেখানে মানুষ প্রপার চিকিৎসা পাচ্ছে না, অর্থাৎ বিভিন্ন মুখী অভাব অনটনের মধ্যে পুরা জাতি আমরা হাবুডুবু খাচ্ছি। যদিও কিছু কিছু সময় অনেক রাজনৈতিক ধান্দাবাজ নেতারা আমাদেরকে বড়লোক হবার স্বপ্ন দেখায় আর গল্প শোনায়, আমরা নাকি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে বড়লোক হয়ে যাই। তো আমি প্রায় সময় সকালবেলা চেক করেছি, দেখেছি যে না, আমি তো কখনো বড়লোক হই নাই। এখন কে কখন বড়লোক হয়েছে আমি ঠিক জানি না। এই কথাগুলো দুঃখেই বলা। কত বড় ধান্দাবাজ, কত বড় বাটপার, কত বড় মিথ্যু, কত বড় অনৈতিক কথাবার্তা বলতে অভ্যস্ত হলে এইরকম মানুষের সাথে মজা নিতে পারে বা মানুষের সাথে মজা করতে পারে। লজ্জা এদের জন্য। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, না হয় তাদেরকে ধ্বংস করে জাতিকে মুক্ত করুক। তাদের ব্যাপারে আমরা আলোচনায় না যাই। তবে এই ধরনের মানুষগুলো আমাদেরকে রাতারাতি বড়লোক বানায় দেয়। আসলে মিথ্যার উপরে উঠছে বড়লোক হওয়ার কল্পকাহিনী। তো এই দেশে যেখানে এত অভাব, সেখানে একজন সচিবের ছেলে 15 লক্ষ টাকায় ছাগল কিনতে যায়। আপনি ভাবতে পারেন 15 লক্ষ টাকায় যে বেটা ছাগল কিনতে যায় সে বেটার তো 15-শত কোটি টাকা ব্যালেন্স থাকাটা স্বাভাবিক, মানে ওই ছেলের কথা বলছি। আর ছেলের যদি এই হাল হয় তাহলে বাপের কি অবস্থা। তার মানে সরকারি কর্মকর্তা মানে কি আলাদিনের চেরাগ পেয়ে যাওয়া, যা মন চায় তা করবে, যা মন চায় তা খাইবে, যা মন চায় তা উপভোগ করবে, যেখানে মন চায় সেখানে যাবে, মানে স্বেচ্ছাচারিতা। তার মানে দেশটা যেন কেমন মগের মূল্যক হয়ে গেছে, যেভাবে মন চায় সেভাবে লুটপাট করবে, এই হলো হালাত। আমরা ডিপে আর না যাই, শুধুমাত্র আমরা মূল ঘটনাটা বোঝার চেষ্টা করি আসলে কি ঘটেছিল এবং বিষয়টা কি। দেখুন, আঙ্গুর টিভি নামে একটি পত্রিকা চমৎকার করে খবর করেছে যে ছাগল কাণ্ডের সেই ছাগলটি এখন কোথায়। এরপর বলা হয়েছে যে বিক্রেতা কারাগারে, ক্রেতা লোকচক্ষুর আড়ালে, ক্রেতার মা বাবা কারাগারে, ভাই বোন মামলার আসামি। একটি ছাগল ঘিরে এত কিছু ঘটে গেল, কিন্তু সেই ছাগল রয়ে গেছে ছাগলের জায়গায়। আপনি ভাবতে পারেন গত বছরের সেই সাদেক এগ্রোর 15 লক্ষ টাকা দামের ছাগল, সে ছাগল এখনো পর্যন্ত সাদেক এগ্রোর কাছেই রয়েছে, অথচ কত কিছু ঘটে গেল। অবশ্য বিজ্ঞজনরা অনেকেই মনে করেন যে ছাগল কাণ্ডের পরেই যে ভাঙন শুরু হলো, যে কারণে ফ্যাসিস্ট পর্যন্ত একেবারেই তস নস চুরমার হয়ে গেল। আমরা সে আলোচনায় না যাই। বাকি এটা ভাবার ব্যাপার, এটা ভাবতে হবে আপনাকে যে পাপের ফল কখনোই আপনি ধামাচাপা দিতে পারবেন না বা ঢাকতে পারবেন না। কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব পাপের যে ফল এটা ভোগ করতেই হবে। কোরআন এভাবেই বলেছে, হাদিস এরকমই বলে। অতএব এখান থেকে বাঁচার, লোকচক্ষুর আড়ালে যাওয়ার, মানুষকে ধোকা দেবার কোনো সুযোগ নাই। তবে সাময়িক বুদ্ধির কারণে, সিস্টেমের কারণে, ধনবলের কারণে, জনবলের কারণে, বিভিন্ন সিস্টেমের কারণে কিছুটা লোকচক্ষুর আড়াল হতে পারে, কিন্তু পাপ কখনো মুছে যায় না। এটা আমাদের অসৎ রাজনৈতিক নেতাকর্মী হইতে শুরু করে, অসৎ সরকারি কর্মকর্তা হইতে শুরু করে সব ধরনের অসৎ মানুষদের মনে রাখা উচিত।
এরপরে পত্রিকা বলেছে যে বলছি সেই মতিউরের ছাগলের কথা, বাদামি গায়ে ছোপ ছোপ দাগ, আকারে বেশ বড়। 2024 সালে পবিত্র ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত ছিল এই ছাগল। যারা ভুলে গেছেন তাদের মনে করিয়ে দিই, 2024 সালের পবিত্র ঈদুল আজহার আগে সাদিক অ্যাগ্রো থেকে ছাগলটি কেনেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর তৎকালীন সদস্য মতিউর রহমানের দ্বিতীয় ঘরের সন্তান মুশফিকুর রহমান ইফাত। সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন তখন ছাগলটির দাম নেন 15 লাখ টাকা। মতিউরের ছেলে মুশফিকুর ছাগলটির সঙ্গে একটি সেলফি তুলে ফেসবুকে দেন। সেই শুরু। নেটিজেন ও পরে সাংবাদিকরা বের করে ফেলেন এই ছাগলের ক্রেতা এনবিআরের একজন কর্মকর্তার ছেলে। একজন সরকারি কর্মকর্তার ছেলে কিভাবে এত দাম দিয়ে একটি ছাগল কেনেন তা নিয়ে প্রশ্ন ওঠে। মতিউর দাবি করেন ছাগলের ক্রেতা তার ছেলে নন। পরে অবশ্য অনুসন্ধানে বেরিয়ে আসে মতিউরের আরেক স্ত্রী আছেন, সেই ঘরের সন্তান ছাগলের ক্রেতা মুশফিকুর। ছাগল কাণ্ডের পর মতিউর এনবিআর থেকে স্বেচ্ছায় অবসর নেন। অবশ্য সবকিছু সেখানেই শেষ হয়ে যায়নি, বেরিয়ে আসতে থাকে নানা কেলেঙ্কারির তথ্য। চাপের মুখে 2024 সালের 3রা জুলাই সাদিক অ্যাগ্রোতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। দেশে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 5টি গরু উদ্ধার করা হয়। পরে মামলা দেওয়া হয় সাদিক অ্যাগ্রোর মালিক ও খামার মালিক সমিতির সভাপতি ইমরানের বিরুদ্ধে। এদিকে 2024 সালের 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। গত জানুয়ারিতে দুদক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে মামলা করে। 15ই জানুয়ারি গ্রেপ্তার হন মতিউর ও তার স্ত্রী লায়লা। মতিউরের আইনজীবী ওয়াহিদুজ্জামান বলেন, মতিউর ও লায়লা কারাগারে আছেন, তারা জামিন পাননি। মুশফিকুর মাইনর, অর্থাৎ ঘটনার সময় বয়স 18 হয়নি, অবশ্য তিনি বিদেশে আছেন। মতিউরের প্রথম ঘরের ছেলে আহমেদ তৌফিকুর রহমান, মেয়ে ফারজানা রহমান ঈশিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার পলাতক। এদিকে ছাগলটি কোথায়, এই প্রসঙ্গে পত্রিকাটি খবর করে মুশফিকুর সাদিক অ্যাগ্রো থেকে ছাগলটি কিনলেও তা শেষ পর্যন্ত নেননি। সেটি রয়ে যায় সাদিক অ্যাগ্রোর মোহাম্মদপুরের খামারে। খামারটি অবৈধভাবে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল জানিয়ে 2024 সালের জুনে তার বড় অংশ ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাদিক অ্যাগ্রো সূত্র জানায়, পরে তারা অন্যান্য গরু ছাগলের সঙ্গে আলোচিত ছাগলটিও সরিয়ে সাভারে নিজেদের আরেক খামারে নেয়। এখনও ছাগলটি সেই খামারে আছে। গতকাল সাদিক অ্যাগ্রোর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাগলটি তাদের কাছেই আছে, বিক্রি না করে তারা এটি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা করছেন। ছাগলের যাই হোক, ছাগল কাণ্ডকে কেন্দ্র করে মতিউর পরিবার বিচারের আওতায় আসছে। এটা ছিল এই পত্রিকার আগাগোড়া খবর। আমরা টোটালটা কেন পড়লাম, যাতে মানুষ বিষয়টাকে অনুধাবন করতে পারে এবং বুঝতে পারে। আমরা সামারিতে গিয়ে যে কথাটা বলবো যে আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতাকর্মীরা এবং কিছু সরকারি কর্মকর্তারা এবং কিছু বড় বড় ব্যবসায়ীরা দেশকে লুটেপুটে খাচ্ছে, মানুষকে জিম্মি করে রাখছে। তাদের এই অবৈধ লোভ লালসা কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না, বা এর থেকে জাতি কোনোভাবেই মুক্তি পাচ্ছে না। অতএব তাদের জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়, ভাই 15 লক্ষ টাকা ছাগল কিনতে গেলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা ওই জায়গায় যে পাপের ফল তো এইটা, কারণ বের হয়েছে তো সেই মতিউর যে কত টাকা হারামভাবে কামাই করছে, জাতির মাথায় লবণ রেখে বড়ই খাইছে, জাতিকে মিসগাইড করছে, জাতিকে ঠকাইছে, সেটাই তো আল্লাহ ফুটাই দিছে। এরকম শুধু মতিউর কেন, যত মতিউররাই করছে, কত মতিউর তো ধরা খাইছে, আরও ধরা খাইতেছে, খাবে। কত মানুষ তো এমন রয়েছে যে মানুষের পেটে লাথি দিয়ে এই পরিমাণ সম্পদ করেছে যে তাদের 14 গোষ্ঠী যদি বসে খাইয়া যায় তাও সেই সম্পদ শেষ হবে না। এরপরও তাদের লালসার শেষ হয় নাই, এরপর তাদের সম্পদের লোভ শেষ হয় নাই। এখানে গিয়েই আমাদেরকে ওই হাদিসের কথা মনে করতে হয় যে কবরের মাটি ছাড়া আদম সন্তানের লোভ কেউ ফিরাইতে পারবে না, বা আদম সন্তানের মুখ কেউ ভরাইতে পারবে না, ভরতে পারবে না। এ হলো বাস্তবতা। এজন্য আমি আজকের আলোচনায় সকল ভাই বোনদেরকে বলবো, যারা আমাদের দর্শক শ্রোতা যে কোনোভাবেই হোক আমাদের এই ভিডিও বার্তা যাদের সামনে যাবে তাদের সকলকে বলবো, ভাই হারামে আরাম নাই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি অবৈধ কামাই করলে কোনো অবস্থাতেই ছাড় পাবেন না। দুনিয়া ও আখিরাত দুই জায়গায় আপনার জন্য জিল্লতি, অপমান, অপদস্থতা আর আত্মার অশান্তি এটা তো রয়েছেই, এটা তো কন্টিনিউ থাকবেই। অর্থাৎ যারাই এভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করবে তারা কখনো আত্মিকভাবে শান্তি পাবে না, এটা চিরবাস্তব। এজন্য আমরা আবারও বলবো, এই গরিব দেশে, এই খেটে খাওয়া মানুষের দেশে কোনো অবস্থাতেই এভাবে করে জুলুম, নির্যাতন, এভাবে করে আত্মসাৎ, এভাবে করে চাঁদাবাজি, এভাবে করে অনিয়ম,
এগুলি বন্ধ হোক। আজকের অনুষ্ঠান শেষ করব এটা দিয়েই যে আমরা একটা ব্যাপার খুব ভালো করে আমলে আনবো, রাজনীতিবিদদের স্পেসিফিকলি ইনকামের কোনো সোর্স আছে বলে আমাদের জানা নেই। হ্যাঁ, কেউ ব্যবসায়ী হলে সেটা তার ব্যাপার, সে অবশ্যই ব্যবসায়ী সাথে রাজনীতিবিদ। হ্যাঁ, কেউ যদি কর্মকর্তা হয় বা কোনো কর্মচারী হয়, যেহেতু সরকারি কর্মচারী হইতে পারে না রাজনীতিবিদরা, সেই হিসেবে প্রাইভেট ফার্ম হইলে বা নিজের কোনো ব্যবসা বাণিজ্য থাকলে এটা তো অবশ্যই ইনকামের সোর্স থাকে, অবশ্যই ভালো। কিন্তু স্বাভাবিকভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, দখলবাজি, বিভিন্নভাবে অনিয়ম পন্থায় যে ইনকাম করা, এগুলি ছাড়া রাজনীতির আর ইনকাম কি? অর্থাৎ রাজনীতিতে তো ইনকাম সোর্স বলতে কিছু নেই। এজন্য যারা এই কাজগুলো করবে তাদেরকে আমরা না বলবো, যারা এই ঝামেলাগুলো করবে তাদেরকে আমরা স্পেস দিব না, তাদেরকে আমরা কোনো অবস্থাতেই জাতির কর্ণধর বানাবো না এবং জাতির হাল ধরতে তাদেরকে আমরা কখনোই ক্ষমতা দিব না। এই বিষয়টা আমাদের আমভাবে সকলের মাথায় রাখা দরকার। বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের কাছে আমরা ছোট্ট একটি আবেদন করব যে আপনারা জেনে থাকবেন যে সাঁতপন্থী ভাইয়েরা বিশ্ব ইজতেমা থেকে আমাদের পুরা প্রজেক্টকে অর্থাৎ আখলাক টিভিকে তছনছ করে দিয়েছে। অর্থাৎ তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা সমস্যার সম্মুখীন হয়েছি এবং আমাদের অনেকগুলো ডিভাইস সমস্যা হয়েছে। বিশেষ করে আমাদের আখলাক টিভির ইউটিউব চ্যানেল যেটা ছিল 70,000 প্লাস সাবস্ক্রাইবার, এই চ্যানেলটাকে তারা অন্যায়ভাবে স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করায় দিয়েছে। আমরা এখনও পর্যন্ত চ্যানেলটি পাইনি। এজন্য আপনারা দয়া করে আমাদের ফেসবুক পেজ ও আমাদের নতুন ইউটিউব চ্যানেল অর্থাৎ আখলাক সমাধান টিভি নামে যে নতুন ইউটিউব চ্যানেল, এটাকে সাপোর্ট করবেন, আমাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদের পাশে রাখবেন, এই আশাই আপনাদের কাছে আমাদের থাকলো। শেষ কথা আমরা এটাই বলবো, ছাগল কাণ্ড ও পাপের ফল, আসলে ছাগল কাণ্ডতে আমরা পাপের ফলই দেখতে পাইলাম। এরকম আরও বহুত ছাগল পাগল কাণ্ড রয়েছে যেগুলো থেকে আমরা পাপের ফল দেখতে পাই। অতএব আল্লাহ আমাদের সকলকে এ ধরনের পাপাচার থেকে, এ ধরনের পাপাচারী থেকে, এ ধরনের পাপের কর্ম থেকে, এ ধরনের পাপের পরিবেশ থেকে হেফাজত রাখুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।